বিয়ের ৮ মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয়। আমার ২৩ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে। তিনি চীনে থাকেন। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের আগে থেকে আমার তলপেটে খুব ব্যথা করত, আর আমার পিরিয়ড নিয়মিত ছিল না। ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো পরীক্ষা করা হয়নি। এমনি এমনি ওষুধ খেতাম, আবার ভালো হয়ে যেত, আবার শুরু হতো। এমন করেই দিনগুলো পার করছিলাম। বিয়ের পর থেকে পেটের ব্যথা আমার অনেক তীব্র আকার ধারণ করে। যখনই শারীরিক সম্পর্ক হতো, সব সময় রক্ত যেত। আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের ৭ দিন পরেই। শ্বশুরবাড়ির সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা, কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিলেন। সে সবসময় আমার টেক কেয়ার করতো এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মেসি থেকে। স্বামী ২ মাস থেকে চলে যায় চীনে। যাওয়ার সময় আমাকে অনেক টাকা দিয়ে যায় চিকিৎসা করার জন্য, আর বাবার বাড়ি দিয়ে যায়। বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখায়। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয়, এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার হয়েছে। এরপর আমি ওনাকে না দেখিয়ে বরং নামকরা প্রফেসর গাইনি ডাক্তারের কাছে যাই। তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলে, কারণ উনি ধারণা করছে জরায়ুর টিউমারগুলো থেকে ক্যান্সার টাইপ কিছু হতে পারে। আমার পরিবার এর আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালোই ছিল, তাই দেরি না করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চলে যাই। সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখায়। উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল হয় জরায়ু কেটে ফেলা উচিত। আপনারা অনেক দেরি করে ফেলছেন, আরও আগে কেন আসেন নাই? তাহলে মেয়েটা জরায়ু কাটা লাগতো না। অনেক বড় ভুল করে ফেলেছেন, না হলে এই টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে। টিউমারগুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে। এই সময়টাতে মানসিক অবস্থাটা তো বুঝতে পারবো না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত, কিন্তু এই সমস্যাটা আমি শ্বশুরবাড়ির কাউকে বলিনি, এবং আমার স্বামীকেও না, সংসার ভাঙার ভয়ে। আমার পরিবার বলে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দিই নাই, ভয়ে যদি উনি আমাকে ছেড়ে দেন। এই ভয়টা আমি পেয়েছি। অপারেশনের আগের দিন উনি যখন আমাকে ফোন করেন, আমি বলি, আচ্ছা আপনি কি কখনো আমায় ছেড়ে যাবেন? কখনো কি আমায় ভুলে যাবেন? উনি বলেন, কেন এই কথা বলছো? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু মনে মনে সত্যিটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে। সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করি। আল্লাহ শুধু বলেছি, আল্লাহ রে, মানুষটা যেন আমার জীবনে থাকে। পরের দিন অপারেশন হয়, আমার জরায়ু কেটে ফেলে দেয়। আমার অপারেশনের ৯ ঘন্টা পর সেন্স আসে। ডাক্তাররা আমাকে প্রতি ৪ ঘন্টা পর পর একটা ইঞ্জেকশন মারত। মেডিকেলে ১২ দিন ছিলাম। এরপর আমরা চিটাগাংয়ে চলে আসি। মাসে একবার ঢাকায় যেতাম চেক আপের জন্য। আমার স্বামীকে কিছুই বলিনি। অপারেশনের সময় অসুস্থ থাকাকালীন উনি প্রতিদিন ফোন দিত। তখন বলতাম জ্বর উঠেছে, শুয়ে আছি তাই। উনি পাগল হয়ে যেতেন। টাকা পাঠিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য ১০,০০০। আমি বলেছিলাম জ্বর উঠেছে সামান্য, এতে এত টাকা পাঠাতে হবে না। উনি বলেছেন, আর এগুলো দিয়ে কিছু কিনিও তুমি। আস্তে আস্তে আমি সুস্থ হলাম। ৫ মাস বাবার বাড়িতে ছিলাম। ৫ মাস পর শ্বশুর বাড়িতে যাই। আমার শাশুড়ি অনেক রাগারাগি করে, এতদিন কেন ছিলাম, কিন্তু স্বামী নিষেধ করায় উনি তেমন কিছু বলেনি। শ্বশুরবাড়িতে সবসময় মনমরা হয়ে থাকতাম আমি। খেতে ইচ্ছে করতো না, কিছু করতে ইচ্ছে করতো না, তারপরেও কাজ করতে হতো। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম, কারণ ওনারা দেখলে জিজ্ঞাসা করবে এত ওষুধ কেন খাচ্ছি আমি। আমার মা এসে ওষুধ শেষ হলে লুকিয়ে ওষুধ দিয়ে যেত। আমার মা বারবার বলেছিল শ্বশুরবাড়ির কাউকে না বললেও যেন জামাইকে বলে দেই, কিন্তু আমি বলিনি, ওনাকে হারানোর ভয়ে। আমার স্বামী ২ বছর পর ছুটিতে আবার আসে ৪ মাসের জন্য। আমার স্বামী আমাকে বলে, তুমি এত শুকিয়ে গেছো কেন? আমি হেসে বলি, আপনার চিন্তায় আপনি এসেছেন, এখন মোটা হয়ে যাব। ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছে হতো না, কিন্তু কিছুই বলতাম না। তারপরেও আমি খুব ভয় পেতাম। সুযোগ পেলে ওনাকে জড়িয়ে ধরতাম সব সময়। মনে হতো সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবেন। আমার শ্বশুরবাড়ির মানুষজন বলে, বাচ্চা নিয়ে ফেলো। আমার স্বামীও চাইছিলেন একটা বাচ্চা হয়ে যাক। আমি চুপচাপ শুনতাম, কিছুই বলতাম না, কারণ আমি তো জানি আমার জরায়ু নাই, বাচ্চা কোথা থেকে আসবে। এভাবে ৪ মাস হলে
ওনার ছুটি শেষ হয়ে যায়। উনি আবারও চীনে ফিরে গেলেন। আমার শাশুড়ি পিরিয়ড হয়েছে কিনা জিজ্ঞাসা করলে আমি মিথ্যে বলি পিরিয়ড হয়ে গিয়েছে। আমার তো পিরিয়ড হয় না, কারণ জরায়ু নাই। অনেকবার সুইসাইড করতে চেয়েছি, কিন্তু পারিনি। বাপের বাড়ি আসি উনি চলে যাওয়ার পর। আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি, সত্যিটা বলে দেওয়া উচিত। আমি তখন ওনাকে SMS-এ সব বলে দেই এবং বলি আমার জরায়ু নেই, আমার তো বাচ্চা হবে না। উনি সিন করে কোনো রিপ্লাই দেয় না। এভাবে 1 মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। 2 মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। যোগাযোগ হয় না, ফোন করে না। আমি তো কান্না করতে করতে শেষ। ওনাকে জীবন থেকে বুঝে আমি হারিয়েই ফেললাম। একদিন বিকেলে ঘরের দরজা কে যেন নক করছে। আমার মা গিয়ে দরজা খুলে দিল। দেখলাম হাত ভর্তি বাজার সদাই নিয়ে আমার শাশুড়ি মা এসেছেন। তিনি ঘরে ঢুকেই আমার মাকে জড়িয়ে ধরলেন, তারপর আমাদের নিয়ে বসলেন। আমার মাথায় হাত দিয়ে বললেন, দেখো মা, কোনো কিছুতেই তোমার কোনো দোষ নেই। জানো মা, দিন শেষে আমরা সবাই স্বার্থপর। মা নিজের বেলায় তোমার একটা সুন্দর জীবন আছে, ঠিক তেমনি আমার ছেলেরও সুন্দর একটা জীবন আছে। মা, জীবনের সংসার করতে হলে বাচ্চা কাচ্চাটা আসল। বেন, আপনি বিচার করেন, আপনার ছেলের বউয়ের এমন হলে আপনি কি করতেন? বিচারটা আপনার উপর ছেড়ে দিলাম। এরপর আমার শাশুড়ি উঠে দাঁড়ালো এবং আমরা অনেক জোর করা সত্ত্বেও তিনি কিছুই খেলেন না। আমার মা বললেন, আপা তাহলে বাজার সদাইগুলো নিয়ে যান, কিন্তু তিনি নিলেন না, চলে গেলেন। আমার চোখের পানি বাদ মানে নাই। পরের 3টা ভ্যান গাড়িতে আমার সব ফার্নিচার আর আসবাবপত্র সবগুলোই পাঠিয়ে দেন আমাদের বাড়িতে। আমার জামা কাপড়, 2 ভরি গয়না, সব কিছুই। এবং বিকেলে ডিভোর্স লেটারের নোটিশ আসে। 3 মাস পর আমার ডিভোর্স হয়ে যায়। আমার এই জীবনে শুধু একটাই আফসোস, তিনি কি শেষবারের মতো আমার সাথে কথা বলতে পারলেন না। পরে অবশ্য জানতে পারি SMS-গুলো দেখার পরে আমার বাবাকে কল দেয় এবং আমার বাবা সব কিছুই বলে দেয় তাকে। তিনি তার পরিবারকে জানায়। সংসার জীবন আমার এখানেই সমাপ্ত হয়। আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে গিয়েছিলাম। শুধু আফসোস করেছি, যদি না বলতাম তাহলে হয়তো ওনার সাথে আরও কিছু বছর কাটাতে পারতাম। আবার এটাও ভেবেছি আমার নসিবে যা আছে তাই হয়েছে, আমি কাউকে ঠকাইনি। ডিভোর্সের পর কোথাও যেতাম না, ঘরের মধ্যেই সব সময় থাকতাম। মার পুরো সংসারটা আমার ঘাড়ে তুলে নেই, আসলে তুলিনি বলাও যায় না। থাকতে থাকতে সব দায়িত্ব আমার পালন করা হয়, তাই এক প্রকার জোর তুলে দেওয়া হয় দায়িত্ব। জীবন সময় থেমে থাকে না। ওনার ছবিগুলো প্রায় প্রতিদিন দেখতাম। আমার 2টা বড় ভাই আর আমি বাবার একটা মাত্র আদরের মেয়ে। ভাইদের বিয়ে হয়, ঘরে ভাবিরা আসে। বাবার একটা মেয়ে হওয়া সত্ত্বেও তেমন আদর যত্নে থাকতাম না। ঘরের সব কাজ আমি করতাম। আসলে আমার বাচ্চা কাচ্চা হবে না যখন, তাই ওদের নিজের সন্তানের মতো মানুষ করার চেষ্টা। জীবন এভাবেই কাটছে আমার। আমার মা মারা যায়, এর মধ্যে বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। বাবার দোকান ছিল, সেই ব্যবসা নিয়ে ভাইদের মধ্যে মারামারি কাটাকাটি অবস্থা। বাবার সম্পদ নিয়ে যা তা অবস্থা, ভাইয়ের তখন আলাদা হয়ে যায়। আমি বাবাকে নিয়ে আমাদের ঘরেই থাকি। দোকানের সব মালামাল ভাইয়েরা খেয়ে লাটে উঠায়। আমি বাবাকে নিয়ে মেডিকেল, ডাক্তার এসব নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে থাকি। এর মধ্যে তারা আসে বাবার ব্যাংকের টাকার ভাগ নিতে। বাবা দিতে চায় না। বাবাকে আর আমাকে মেরে ধরে কিছুই রাখে না। তখন আমি পুলিশের কাছে যাই বাবাকে নিয়ে এবং ভাইদের নামে বাবা আর আমি বাদী হয়ে মামলা করি। ভাইয়েরা পালিয়ে থাকে। পুলিশ আসবে শুনলে তারা পালিয়ে যায়। আমাদের উপর অত্যাচার কিছুটা বন্ধ হয়। ভাবিরা মানুষকে বলে বেড়াতো আমি নাকি সম্পদের লোভে বাবার মাথা খাচ্ছি। আমার মনে হারামি যে এজন্য আমি বেটা হয়ে গেছি। আরো কত কথা, তাদের সুখে থাকতে দিচ্ছি না। এলাকায় আমার নামে অনেক বদনাম করে। এর মধ্যে একদিন আমার শ্বশুর বাড়ির একজন লোকের সাথে দেখা হয়। তার কাছ থেকে শুনি আমার স্বামী নাকি আবার বিয়ে করেছে। ওখানে 3টা সন্তান আছে। শুনে অনেক কষ্ট লাগলো, আবার খুশিও লাগলো। বুক বড় কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসি। আর ভাবি ডিভোর্স হয়েছিল 2006 সালে। আজ 2022 সাল, কতগুলো বছর কেটে গেল। এদিকে ভাইদের অত্যাচার আরো বেড়ে যেতে লাগলো বলার মতো। এর মধ্যে আমার বাবার করোনা হয়।
করোনাকালীন অবস্থায় বাবাকে নিয়ে আমি মেডিকেলে ছিলাম। আমার ভাই বা ভাবি কেউ ছিল না। কেউ ফোন করে খবরও নেয়নি। আত্মীয়-স্বজন ভাইদের যদি যেতে বলতো, ওরা বলতো মেডিকেলে ভর্তি করার সময় তো আমাদের বলে করে নাই। আমার বাবার যদি টাকা না থাকতো তাহলে হয়তো আমার ভাইয়েরা বাবাকে রাস্তায় ফেলে দিত। বাবাকে খাওয়ানো তো দূরে থাক, উল্টা বাবার এত টাকা পয়সা থাকার পরেও বাবাকে এ সম্পদ টাকা পয়সার জন্য মারধর করেছে। বাবা চিটাং মেডিকেলে থাকা অবস্থায় মেডিকেলের এক আনসার আমাকে খুব সাহায্য করে। চিটাং মেডিকেল শুধু সরকারি হাসপাতাল, কিন্তু দেওয়াল পর্যন্ত টাকা খায়। উনি আমাদের অনেক সাহায্য করে। নার্স আয়াদের বলে দেয় আমাদের থেকে যেন টাকা না নেয়। আমার বাবাকে পরিচয় দেয় এটা ওনার বাবা। আমার ওষুধপত্র যা লাগছে উনি এনে দিতেন। ওনাকে টাকা দিতাম অবশ্য, কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় আমার বাবা মারা যায় কোভিডের কারণে। আমার বাবার মৃত্যুর পর ওই ভাইটা একটা সংগঠনকে ফোন করে। ওনারা এসে আমার বাবার কাফন সম্পন্ন করেন। আমি ওনাদেরকে 20,000 টাকা দিই, তবে ওনারা কোনো টাকার দাবি করে নাই, শুধু অ্যাম্বুলেন্স ভাড়াটা দাবি করে। কিন্তু আমি ওনাদের সংগঠনকে টাকা দিই, যেন মানুষের পাশে দাঁড়ায়। এত আন্তরিকতা নিয়ে জীবনের পরোয়া না করে পাশে দাঁড়িয়েছে, যা নিজের ভাইয়েরাও করে নাই। ওনাদের কাছে আমি একটু কৃতজ্ঞ থাকবো আমি। আমার ভাইয়েরা জানাজায় এসেছিল, কিন্তু বাবার কাছে যেতে পারিনি আমরা কেউ। আমাদের পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন করা হয়। বাবার মৃত্যুর পর 3 দিন কবরের উপরে ব্লিচিং পাউডার মারতে বলেছিল এলাকাবাসী। আমার ভাইয়েরা কেউ মারে নাই, ওই আনসার বাইটে এসে মারছে। আমি ঘরে ছিলাম, দীর্ঘ 20 দিন বের হয়নি। বলতে ভুলে গেছি, বাবার মৃত্যুর আগে বাবার 2টা দোকান বাবা আমার নামে লিখে গিয়েছিল, আর বাড়িটা সহ আমাকে হেবা করে দেয়। বাবার মৃত্যুর পর বাবার বাকি জায়গা জমিনগুলো ওরা দখল করে আছে, ওগুলো বাবার নামে। বাবা আমাকে দোকান আর বাড়ি লিখে দিছে, এজন্য তারা বাকিগুলোতে আমায় দখল করতে দেয় না। আমিও করি না, কারণ আমার এত ভেজাল করার ইচ্ছেও নেই। ওরা দখল করুক, বিক্রি যখন করতেছে না তাই কিছু বলি না। আমার ভাইয়েরা এলাকায় রটায় আমি নাকি সম্পদের লোভে আমার বাবাকে মেরে ফেলি, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ আমার বাবা করোনায় মারা গেছে সেটা দেশ দুনিয়ার সবাই দেখছে। ওনার বাবাও অবসরপ্রাপ্ত সরকারি আনসার ছিলেন। 2021 সালে ওনার বাবা মা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমাকে বলে, আমাদের তো 2টা নাতনি আছেই, আমাদের আর নাতি বা নাতনির দরকার নাই, তুমি আসলেই হবে, আর তুমি ওদের দেখাশোনা করিও। আমি এই প্রস্তাবে রাজি হই না, কারণ বিয়ে শাদীতে আমার অনেক ভয়। যদি একটা সময় এসব নিয়ে আমার সাথে ঝামেলা করে, জীবন সময় যেভাবে কাটে আমার কাটুক। উনিও আমাকে বিয়ে বা কোনো কিছুর জন্য প্রেশার করে না। আমার এখন তেমন কেউ নাই।
আত্মীয় স্বজন যারা আছে ওদের দিতে পারলে ভালো, না দিতে পারলে ওরা আমাকে নামে নানান বদনামি করে। এজন্য ওদের সাথেও তেমন যোগাযোগ রাখি না। 2022-এ আমাকে পুলিশ গ্রেপ্তার করে, কারণ আমি নাকি ইয়াবার ব্যবসা করি। আমাকে দোকান থেকে ধরে নিয়ে যায়। কোথায় নাকি ইয়াবার অভিযান হয়েছে, ওই মামলায় আমাকেও ঢুকাই দিছে, আমি নিজেও জানি না। পরে বুঝতে পারি এটা আমার ভাইদের কাজ। আমি জেলে থাকা অবস্থায় আমার জামিনের জন্য উনি আর ওনার পুরো পরিবার অনেক খাটনি করে। আমাকে প্রতিদিন লাল দিঘির পাড়ে দেখতে চাইতো উনি। আমি জেলে থাকা অবস্থায় আমার দোকানে তালা ভেঙে সব মাল জিনিস নিয়ে যায় আমার ভাইয়েরা। আমার দোকানে প্রায় 15 লাখ টাকার মতো কাপড় ছিল, কারণ আমি তো কাপড়ের ব্যবসা করতাম। জেল থেকে 27 দিন পর জামিন পাই। আর বাংলাদেশের আইন তো জানেনই, অনেক ধীরগতিতে আগায়। আমি জেল থেকে বের হয়ে আমার ভাইদের নামে দোকান লুটপাটের মামলা করে দেই। আমি আবার শূন্য হয়ে যাই। পুলিশ ওদের ধরতে পারে না। কয়েক মাস উনি আবার আমাকে ব্যবসা ধরায় দেন। এ টাকা ওনার বাবা আর উনি মিলে আমাকে প্রায় 4 লাখ টাকা দেয়। আর আমি আবার সবকিছু ব্যাংক লোন আর এনজিও থেকে লোন নিই। মাসে মাসে হাজিরা দিতে হয় কোর্টে গিয়ে। অযথা আমাকে হয়রানি করা হচ্ছে। জীবন চলছে আমার। উনি পাশে আছে কোনো স্বার্থ ছাড়াই। আমি ওনাকে বলেছি পাশে থাকেন, উনিও আমাকে বলেছেন তোমার পাশে সব সময় আছি। জানি না এই সম্পর্কের ফিউচার কি, তবে বিয়ে শাদীর ইচ্ছা আমার নাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে পারি। তবে এই বয়সে এসে একটা জিনিস বুঝলাম, সবার স্বার্থপর হয় না, কেউ কেউ স্বার্থ ছাড়াই পাশে দাঁড়ায়। এমন মানুষগুলো পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকুক, অন্তত আমার মতো মেয়েদের পাশে থাকুক। ভিউয়ার্স, গল্পটি সত্য ঘটনা অবলম্বনে একটি জীবনের গল্প। লিখেছেন নুসরাত হক। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।